গোটা জাতি তাকিয়ে লন্ডনের দিকে। বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত, পাল্টা হামলা চালালো তেহরান। বাস, ট্রেন ও লঞ্চে চলছে স্বস্তির ঈদের ফিরতি যাত্রা। রাজধানী ঢাকায় ফিরে যানজট সহ নানা ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। ভ্যাপসা গরম থেকে মুক্তির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। 16 জুন থেকে দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা। ওয়ানডে ক্রিকেটের তলানি থেকে বাংলাদেশকে টেনে তুলতে চান নতুন অধিনায়ক মিরাজ, নেতৃত্ব দেবেন সামনে থেকে। দর্শক স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি কানিজ লাবণী। এতক্ষণে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোটা জাতির দৃষ্টি এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দিকে। সেখানে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক। গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময় সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। লন্ডন থেকে আরও জানাচ্ছেন আরিফ মাহফুজ। প্রায় 17 বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা পথ পরিক্রমায় বাংলাদেশের রাজনীতিতে এখন প্রধান চরিত্র তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৈঠক করবেন তারেক রহমানের সাথে। এ নিয়ে প্রস্তুত দুই শিবিরই। সবাই আশা করছেন রাজনীতির গুমট আবহাওয়া কেটে যাবে এই বৈঠকের মধ্য দিয়ে। বৈঠকের মাধ্যমেই একটি সুন্দর সমাধান আসবে। কখন বাংলাদেশের নির্বাচন হবে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের গতিপথ নির্ধারিত হবে আমরা বিশ্বাস করি। বর্তমানে যে রাজনীতিতে যে কিছু টানাপোড়েন চলছে সংস্কার নির্বাচন নিয়ে, আমাদের বিশ্বাস এই বৈঠকের মাধ্যমে একটা সুন্দর ফলপ্রসূ সমাধান হবে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় সংস্কার কিংবা জুলাই আগস্ট অভ্যুত্থানের গণহত্যাকারীদের বিচার নিয়ে আলোচনা হবে দুই নেতার। ঢাকায় বিএনপির একজন নীতি নির্ধারক বলছেন দলের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যখন আমাদের শীর্ষ নেতার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে, আলোচনা হবে, সেই পর্যায়ে আমাদের দলের পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আছে। আর প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায় লন্ডনের একটি হোটেলে বৈঠকটি শুরু হবে। সূত্র বলছে 2 ঘন্টা ধরে হতে পারে আলোচনা। রাজনৈতিক সংকট উত্তরণে বৈঠকের কোনো বিকল্প নেই। এরশাদের 9 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছিল দুই নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার সমঝোতার মাধ্যমে। ঠিক তেমনি তারেক রহমান ডক্টর ইউনূসের হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে সমঝোতার মাধ্যমে উত্তরণ হোক বাংলাদেশের আগামী রাজনীতি সংকটের, এমনই প্রত্যাশায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। আরিফ মাহফুজ, 71, লন্ডন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের আরও খবর জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের সর্বশেষ কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন, আর বৈঠকে কোন কোন বিষয়গুলো আজ গুরুত্ব পাচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে?
আরিফ মাহমুদ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি যদি আরেকবার চেষ্টা করতেন আমাদের সাথে যুক্ত হওয়ার। আরিফ মাহফুজ, নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। যাকে একসময় অপ্রাসঙ্গিক করার চক্রান্ত হয়েছিল, তিনি এবার ফিরে এলেন রাজনীতির প্রধান চরিত্র হয়ে। তার সাথে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। ২৪শে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের মুখোমুখি দাঁড়িয়ে কতটা প্রস্তুত তারেক রহমান? দর্শক আরও জানাচ্ছেন শফিকুল হক। যে দেশে যে দলে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু, তার বিপরীতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শুধু তারেক রহমান নয়, বরং গোটা দেশের কাছেই নতুন। এই নতুনের মাঝে রাজনীতিতে চালকের আসনে তারেক রহমান। বিশ্লেষকরা মনে করছেন, যাকে একসময় রাজনীতিতে অপ্রাসঙ্গিক করার চেষ্টা হয়েছিল, তিনি এবার ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। নির্বাচন, সংস্কার আর গণহত্যাকারীদের বিচার, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে ওই বৈঠক থেকেই। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই ক্ষমতার মসনদের খুব কাছাকাছি থেকেও প্রজ্ঞা আর বলিষ্ঠ নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। বলা হয়, রাজনীতির মাঠে কুখ্যাত ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিনের 111 সরকারের বলি হতে হয়েছিল তারেক রহমানকে। ২০০৭ সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতারের পর চরম অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর কেটে গেছে আরও প্রায় ২ দশক। এই সময়ের মধ্যে রাষ্ট্রের বিকাশ বিচ্যুতি দেখেছেন, রাজনীতির মাঠে খেলেছেন প্রতিপক্ষের সঙ্গে, দলকে সুসংগঠিত করে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে করেছেন লাগাতার লড়াই সংগ্রাম। তারেক রহমানকে জড়িয়ে করা মামলার ঘটনাও নজিরবিহীন, যার বেশিরভাগই পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল হয়ে গেছে। এমনকি দেশে ফিরতেও আর কোনো বাধা নেই তার। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আইন করে যার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল, সময়ের পরিক্রমায় তার সাথেই লন্ডনে সাক্ষাৎ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শুক্রবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের দিকে তাকিয়ে এখন গোটা জাতি। কারণ রাজনীতিবিদ তারেক রহমান এখন আর কোনো নির্দিষ্ট দল, মতের মানুষের নেতা নন, দেশের মুক্তিকামী আপামর জনতার প্রিয় নেতৃত্ব। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডন সফরে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাতের অনুরোধ অস্বীকৃতির কথা জানান। অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেন, অভিযোগগুলো আদালতের বিষয়, আইনি প্রক্রিয়ায় তিনি বাধা দিতে চান না। সেই সাথে টিউলিপের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের ওপর আস্থার কথাও জানান প্রধান উপদেষ্টা। বিবিসিকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তিনি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে পারেননি, যিনি সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু এবং তার নির্বাচনী এলাকার প্রতিবেশী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ হাতছাড়া হয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি।
তেহরানে ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন বলে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। দর্শক, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কা সত্যি করেই শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হামলা হয়েছে আবাসিক ভবনেও। এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এছাড়া এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালামি সহ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা। আমরা ইসরায়েলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানি হুমকি প্রতিরোধ করা। যতদিন না এই হুমকি বন্ধ হচ্ছে, ততদিন এ অভিযান চলবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন নিক্ষেপ করেছে। পাল্টা হামলার আশঙ্কায় এর আগেই ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি ব্যবস্থা জারির ঘোষণা দেয় নেতানিয়াহুর সরকার। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেছেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এদিকে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া এই হামলার নিন্দা জানিয়ে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে গোটা জাতির দৃষ্টি এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দিকে। বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার আরও তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন লন্ডন থেকে আমাদের সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, আমাদেরকে জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের সর্বশেষ কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? বৈঠক তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর বৈঠকে আজ কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, কি তথ্য রয়েছে? ধন্যবাদ। আপনি জানেন যে বৈঠক ৯টায় শুরু হওয়ার কথা লন্ডন স্থানীয় সময়। ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গেছে, আমরা খবর পেয়েছি, এবং এই বৈঠকে বাংলাদেশের আভ্যন্তরীণ অনেক বিষয়ই আলোচনা হবে। সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন সংস্কার এবং বিচারের বিষয়টি। বৈঠকে আসলে যখন কথা চলার মধ্যে আমাদেরকে ছবি পাঠানো হয়েছে, কনফার্ম করা হয়েছে যে বৈঠক চলছে। আমরা হয়তো বা বৈঠক শেষে আমরা জানতে পারবো আসলে কি আলোচনা হয়েছে বা কি সিদ্ধান্তে পৌঁছা গেছে। আমরা এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। বৈঠক তখন শেষ হবে, বের হয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমাদেরকে ব্রিফ করবেন এবং সর্বশেষ তথ্য আমরা জানতে পারবো। পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে যুক্তরাজ্যের পুলিশের পক্ষ থেকে, এবং দাঁড়ানো যাচ্ছে না। শত শত প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি নেতা কর্মীরা স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে, এবং তারা অপেক্ষা করছেন আসলে
কি হবে, কি বয়ে নিয়ে আসবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আগামী নির্বাচনের জন্য, সংস্কারের জন্য এবং বিচারের জন্য। লাবণী, পরবর্তীতে মিটিং শেষ হওয়ার পরে যদি আমরা আপডেট পাই আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো। আমরা এখানে এখনো দাঁড়িয়ে আছি, আমরা হয়তো আমরা কমেন্টস নিতে পারি দু একজন বিএনপি নেতার যে আসলে কি প্রত্যাশা আছে তাদের। আমরা আগেও তার কাছে আপনার কাছে আগেও জেনেছি যে আসলে আপনাদের প্রত্যাশাটা কি। আমাদের আসলে খুবই ভালো লাগছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত হাসি মুখে কিছুক্ষণ আগে বৈঠকের জন্য ঢুকেছে এবং আমরা আশাবাদী অত্যন্ত ফলপ্রসূ একটা সমাধানের মাধ্যমে আগামী দিনের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ প্রতিটি জিনিস অত্যন্ত সুন্দরভাবে সমাধান হবে। ধন্যবাদ। আচ্ছা প্লিজ, আমরা কথা লাবণী, আমাদের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আছেন, তার সাথেও আমরা হয়তো একটু অল্প আমরা জানবো যে তার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমরা এই সমাবেশের জন্য সাফল্য হয়, ইনশাল্লাহ আগামী আমাদের এখানে আসলে অনেক নেতারা আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফুকন আছেন, তিনি গুরুত্বপূর্ণ একজন কেন্দ্রীয় নেতা। তার কাছ থেকে হয়তো আমরা একটু জানবো যে আসলে তার প্রত্যাশা কি। আপনার প্রত্যাশা কি আজকের মিটিংটা চলছে? ধন্যবাদ। একটু আগে যেতে হবে আমাকে। আপনারা জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানি হানাদারকে আমরা হটিয়েছিলাম। আমাদের 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের আজকের প্রত্যাশা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান তাকে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নতুন দিগন্ত উন্মোচন। আমার প্রত্যাশা বাংলাদেশের মানুষের মতোই বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যে পলিটিক্যাল যে ডেডলক সৃষ্টি হয়েছে, আজকের এই ঐতিহাসিক এই ডেডলকের ওভারকাম হবে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যথা উপযুক্ত একটা প্রত্যাশা কি? আপনার তো একজন যুক্তরাজ্য বিএনপি কেন্দ্রীয় নেতা। বাংলাদেশ যাবে কোন পথে, সুপথ না কুপথ, মবদাসির না শান্তি, এই বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। যেখানে তারেক রহমান সাহেব যাবেন সেখানেই বিএনপি এবং তার এবং প্রবাসী বাংলাদেশের ওয়েলকামের জন্য এখানে সদস্যদের উপস্থিত হয়েছে। আমাদের বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের মধ্যে যে বৈঠক হবে সে বৈঠকে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা আছে সেটা কাটিয়ে উঠে একটি ফলপ্রসূ আসবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএনপির অনেক নেতা কর্মীর সাথে, আমরা তো একটু পরে আপডেট পাবো, আমরা কিছু আপডেট পেতে পারি। তো আমরা অপেক্ষা আছি, সারা দেশের মানুষ অপেক্ষা আছেন আসলে বৈঠকের ফলাফল কি আসবে। লাবণী, যদি কোনো তথ্য নতুন পাই আমি আবারও আপনাদেরকে জানাবো। আরিফ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী আবারও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ইরান ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনার নিন্দা জানান। তিনি বলেন, ইরানে পারমাণবিক স্থাপনার ওপর হামলা এমন সময় চালানো হলো যখন দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। হামলার ঘটনায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। আর এই ঘটনা আঞ্চলিক শান্তি নিরাপত্তাকে আরও হুমকির মুখে ফেলেছে বলে জানায় ওমান। অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং দুই পক্ষেরই সংলাপ ও কূটনীতির পথে অগ্রসর হওয়া উচিত বলে জানান। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন এ ঘটনাকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলেন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছি যে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, এই বৈঠক নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা সহ যারা অন্যান্যরা রয়েছেন তারা কি ভাবছেন, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, এবং আরও একটু জানাবেন যে বৈঠকের অগ্রগতির কোনো বিষয়ে আপনার কাছে তথ্য রয়েছে কিনা, এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে বলবেন। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। আসলে যে বৈঠকটি, যেটি ঐতিহাসিক একটি বৈঠক, যাই বৈঠকের জন্য বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আসলে গ্লোবালি অনেক মানুষের অপেক্ষা ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
যুক্তরাজ্যের সময় সকাল 9টায় শুরু হয়েছে, যেটি আমাদের বাংলাদেশের সময় দুপুর 2টা। এবং জনাব তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যখন হোটেল ডোরচেস্টারে পৌঁছান, সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছে খলিলুর রহমান, তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম থেকে শুরু করে বাংলাদেশের যে কর্মকর্তারা, এবং সেখান থেকে তিনি হোটেলে সরাসরি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার বৈঠকে বসেন। বৈঠকটি চলমান রয়েছে এবং বৈঠকে আমরা যতটুকু জেনেছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সরকারের পক্ষ থেকে খলিলুর রহমান, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি সেখানে রয়েছেন। আমরা আসলে বিএনপি যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছে তারা সেখানে কথা বলছেন বা তাদের মতামত দিচ্ছেন। আমরা ঢাকাতেও অনেক নেতাদের সাথে কথা বলেছি, সেই অংশটুকু জানবো। এর আগে আমরা একটু বলে নিই যে সরকারের আমরা শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তার সাথে আমরা বরাবরই যোগাযোগ করেছি, কথা বলেছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগ্রহটা আসলে সরকারই দেখিয়েছে তারেক রহমানের সাথে বৈঠকের, এবং সেখানে অনেকগুলো বিষয় কথা হবে, কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। যেহেতু বাংলাদেশের সরকার প্রধান এবং একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বৈঠক বলবে, সেখানে এটার কোনো এজেন্ডা থাকবে না, যে কোনো বিষয় নিয়ে কথা বলতে হতে পারে এবং সামগ্রিক বিষয়টা আসলে সামনে আসবে। বিশেষ করে নির্বাচনের সময়সীমা, সংস্কার কোন পর্যায়ে যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এবং আপনি জানেন যে গত 17 বছরে আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের সব থেকে নিপীড়নের জায়গায় ছিল বিএনপি, এবং সেই জায়গা থেকে আসলে এই মামলা থেকে শুরু করে অনেকগুলো বিষয় এই জায়গায় কানেক্টেড। সেই বিষয়গুলো আলোচনা হবে এবং বিএনপির পক্ষ থেকে আসলে কি কথা হবে বা হচ্ছে সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমাদেরকে বলবেন যে ঢাকায় স্থানীয় বিএনপি নেতারা আসলে কি বলছেন, তাদের সাথে আপনি কথা বলেছেন, ইভেন লন্ডনে যারা আছেন তাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে, তাদের আসলে কি চাওয়া, এই বৈঠক থেকে বিএনপি আসলে কি পাবে বা আমাদের দেশ জাতি কি পেতে পারে? এখন আপনার প্রশ্নের শুরুতে আমি উত্তর দিতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি গত 3 দিন আগে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন এবং সেখানে এই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এই বৈঠককে তিনি ঐতিহাসিক একটি বৈঠক বলতে চাচ্ছেন এবং এই বৈঠকের মধ্য দিয়েই একটি নতুন কিছুর উন্মোচন হবে, এরকম একটি কথা তিনি বলেছেন। এই প্রসঙ্গে যদি একটু আমরা পেছনে ফিরে তাকাই, আপনি জানেন যে এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দিয়েছেন, এই ঘোষণা দেওয়ার পরবর্তীতে কিন্তু একটি বাংলাদেশের যেই বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির যেই অবস্থান, নির্বাচনের যেই সময়সীমা তারা যেটি বরাবরই দাবি করে আসছে, যেটি তারা বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব, তবে সরকারের পক্ষ থেকে সেই বিষয়টিকে কিন্তু কিভাবে নিয়েছে সেই উত্তর মির্জা ফখরুলের উত্তরের মধ্যে আমরা পেয়েছি যে তারা খুব একটা সন্তুষ্ট হতে পারেনি, কারণ যে এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলা হচ্ছিল সেটি নিয়ে তারা অসন্তুষ্ট এবং সেটি আসলে নির্বাচনের উপযোগী সময় নয়, এরকম মন্তব্য তাদের পক্ষ থেকে করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক অতীতে হয়েছে, সেই বৈঠকগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলই বলেছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। তো এমন একটি প্রেক্ষাপটে আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, পাশাপাশি শিক্ষার্থীদের যেই নতুন যেই রাজনৈতিক দলটি হতে যাচ্ছে এনসিপি, সবার সাথেই আমাদের কম বেশি কথা হয়েছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন। একটু থামাই যে এই বৈঠকের পরে মানে যারা নেতারা রয়েছে তারা কি বলছেন যে সরকারের সাথে যে বিএনপির একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল বা অনেক দাবি দেওয়ার বিষয় এসেছিল, সেই অভিমানের বরফটা কি গলতে পারে বা তাদের কি সবাই আসলে প্রত্যাশা করছেন? কারণ শুরু থেকে একটু আগে আমি যেটি বললাম যে সবাই বৈঠকটিকে ইতিবাচক হিসেবে দেখতে চাচ্ছেন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রত্যাশা করতে যাচ্ছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে এই সরকারের সাথে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচনের যেই সময়সীমার যে বিষয়টি, সেটি মূলত একটি অবসান হতে পারে এমনটি তারা আশা করছেন। এবং আরও যেই অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সংস্কার ইস্যু রয়েছে, পাশাপাশি ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার সরকারের যারা বিগত জুলাই অভ্যুত্থানের সময় যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিচারের একটি প্রসঙ্গও কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে এই সরকার যেটি চাচ্ছে যে সংস্কারের বিষয়ে, পাশাপাশি জুলাই সনদ, এই সব বিষয় সম্পন্ন করেই তারা নির্বাচনের দিকে যেতে চায়। তবে বিএনপি যেটি বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি তারা বরাবরই বলে আসছে। সেই সংস্কার শুরু হওয়ার পরে কিন্তু পরবর্তীতে যে সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে তারা কিন্তু সেই সংস্কারটি চালিয়ে নিতে পারবে। তো সার্বিক বিবেচনায় দেশের যে সংকটকাল চলছে সেটি নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই।
তো আমরা যেটি জানতে পেরেছি, বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে কথায় যেটি বলেছেন যে তারা আজকের এই বৈঠকে মূলত নির্বাচনের যেই বিষয়টি সেটি তারা এপ্রিল নয় এর থেকে এগিয়ে নিয়ে আসার জন্য তারা আহ্বান জানান। একটা নেগোসিয়েশন হওয়ার সুযোগ রয়েছে। জি, ধন্যবাদ শফিকুল আপনাকে। কানিজ লাবণী যেরকমটা শুনছিলেন যে আসলে আমাদের যিনি রিপোর্টার সিনিয়র রিপোর্টার শফিকুল হক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো আলোচনা হতে পারে। বৈঠকটি আসলে চলছে, বৈঠকটি দীর্ঘ 2 ঘন্টার মতো হতে পারে, তারপরে আসলে আমরা আরো আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। মোহন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই বৈঠকের বিষয়ে আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানতে পারবো। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম সংবাদের শুরুর দিকে যে ইরানি ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এ বিষয়ে আরো তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে তেহরান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী গাজী আব্দুর রশিদ। আব্দুর রশিদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এরই মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা শুরু করেছে বলে খবর এসেছে। এমন অবস্থায় এই পাল্টাপাল্টি হামলা কত দূর গড়াতে পারে, কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। এটা অনেক দূর গড়াতে পারে এবং সেই সম্ভাবনাটা প্রকট। তবে এরই মধ্যে কিন্তু ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে জরুরি বৈঠকের আবেদন জানিয়েছে, কারণ ইরান কূটনীতিতে বিশ্বাস করে, আগ্রাসন চালাতে বিশ্বাস করে না। তারপরেও ইরানের বর্তমান যে প্রশাসন যারা আছেন এবং ইরানের যে যুদ্ধমন্ত্রী বা যেখানে সামরিক বাহিনীর নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখন যুদ্ধক্ষেত্রে। আর বলা হয়েছে যে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি তিনি শহীদ হয়েছিলেন না, তিনি যুদ্ধক্ষেত্রে কক্ষেই আছেন, সেখান থেকে পরিচালনা করছেন। এবং ইরানের MiG-29 যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে মিশনে যাবার জন্য, এবং ড্রোনগুলো শাহেদ ড্রোন সেগুলো এবং মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেগুলো প্রস্তুত রয়েছে। যুদ্ধ প্রলম্বিত হতে পারে এবং প্রতিশোধমূলক হতে পারে। আগ্রাসনের একটা ন্যায্য যোগ্য জবাব ইরান দেবে, সে ব্যাপারে ইরান প্রস্তুত রয়েছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ক্ষয়ক্ষতি বেশ হয়েছে, অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন। পাশাপাশি IRGC প্রধান তিনি শহীদ হয়েছেন। আমার অফিসের কাছাকাছি খাতামুল আম্বিয়া যে সামরিক ঘাঁটি, সেখানকার কমান্ডার জেনারেল গোলাম আলী রাশিদ তিনি শহীদ হয়েছেন। 6 জন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হয়েছেন। এরকম নারী শিশু সহ অনেকগুলো ভবন ধ্বংস হয়েছে। এর প্রেক্ষাপটে ইরান কোনোভাবেই অঙ্গীকার ব্যক্ত করেছে যে ইসরায়েলের এই আগ্রাসনের এই মনোভাবে একটি কঠোর এবং কঠিন জবাব দেবে। আমেরিকা যে কথা বলছে যে তারা যুক্ত নয়, এর সাথে কোন রকমের সংযোগ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে, লক্ষ্য করুন, আমেরিকার যে রিফুয়েলিং বিমান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি সেখান থেকে কিন্তু রিফিউল করেছে, সেই প্রমাণ পাওয়া গেছে। ফলে আমেরিকা যে জড়িত আছে এই ইসরায়েলি আগ্রাসন বা সন্ত্রাসী হামলার সাথে, সেটা কিন্তু এতে প্রমাণ হয়। ফলে এটা আমেরিকার লুকোচাপা করার বা অস্বীকার করার কোনো যুক্তি হয়তো ধোপে টেকে না। পাশাপাশি আরেকটা জিনিস বলতে হবে যে ইরানের বিভিন্ন শহরে বিশেষভাবে ধর্মীয় নগরী কোমের যে জামকারান মসজিদ, সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে তীব্র, এবং সেখানে তারা স্লোগান দিয়েছে ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক। এবং দেখা যাচ্ছে যে 800-এরও বেশি ক্রুজ মিসাইল প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে যুদ্ধ যে বড় আকার ধারণ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। তিনি জানাচ্ছিলেন ইরানে ইসরায়েলের হামলা এবং এর পরবর্তী অবস্থা নিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য। বিএনপি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের জেরে গলাচিপা উপজেলা সদরে 144 ধারা জারি করা হয়েছে। এদিকে সংঘর্ষস্থল পাতাবুনিয়া বাজারে এখনও থমথমে হয়ে আছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে উদ্ধার করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয়
বিএনপি অফিস। এক পর্যায়ে দলের সভাপতি নূর সহ গণ অধিকারের সব নেতাকর্মীদের ঘেরাও করে রাখে বিএনপি কর্মীরা। রাত ৩টার দিকে যৌথ বাহিনী নূরকে উদ্ধার করে গলাচিপা নিয়ে আসে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও গণ অধিকার পরিষদ গলাচিপা পৌর এলাকায় প্রায় একই সময় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে ১৪৪ ধারা জারি করে এবং মাইকিং করে উপজেলা প্রশাসন। আমাদের পুলিশ সবাই নিয়োজিত আছে আইন শৃঙ্খলা সার্বিক ঠিক রাখার স্বার্থে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ভোটে জারি করা হয়েছে। আমরা প্রত্যাশা করব সবাই যেন আইনের প্রতি সহনশীল থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। আগামী সপ্তাহে অফিস খোলার দিন থেকেই কমতে পারে গরমের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ১৬ জুন থেকে দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি শুরু হবে। বৃষ্টিপাত থাকবে ২২ জুন পর্যন্ত। দেশে ৩২ থেকে ৩৭ ডিগ্রির তাপপ্রবাহ চললেও অনুভূত তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। তীব্র গরমে নাজেহাল সারা দেশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশে বেশি, তাই অনুভূত গরমের তীব্রতার পারদ উঠানামা করছে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চাতক পাখির মতো পুরো দেশ অপেক্ষায় স্বস্তির বৃষ্টির। অবশেষে গরম কমার স্বস্তির আভাস দিল আবহাওয়া অফিস। আগামী ১৬ জুন থেকে সারা দেশেই থেমে থেমে শুরু হবে বৃষ্টিপাত। তবে কয়েকদিনের বৃষ্টির পর আবারও খানিকটা বাড়তে পারে গরমের তীব্রতা, এমন শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৬ তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং ১৬ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত থেমে থেমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা। দেশ জুড়ে গত কয়েকদিন ধরে চলছে তাপদাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়াতে এই অবস্থা, জানায় আবহাওয়া অফিস। এখন সারা বাংলাদেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই অবস্থায় যদিও মৃদু ধরনের তাপপ্রবাহ, কিন্তু যেহেতু জলীয়বাষ্পের পরিমাণ বেশি, সেই কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। যদিও তাপমাত্রা ৩২ থেকে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, কিন্তু এই তাপমাত্রাই ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। সেই জন্য অনুভব তাপমাত্রা একটু বেশি থাকার কারণে ব্যবসা গরম পড়ছে। দেশজুড়ে বৃষ্টির সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সম্ভাব্য বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে খোলা মাঠে ও জলাশয়ে না থাকা সহ করণীয় দিক নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় আবহাওয়া অধিদপ্তর। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।